আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা পত্রিকা মানে দৈনিক প্রথম আলো, আমি দৈনিক প্রথম আলো থেকে আজকের 3টা শিরোনাম আপনাদেরকে আমি পড়ে শোনাব। প্রথম শিরোনাম হলো, অডিওতে শোনা গেল চোরাই পণ্য জব্দের পর এসআই বলছেন আপনি 3 লাখ টাকা দেন। এই খবরটা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার, ওখানে কিছু চোরাই করে ভারতীয় কিছু প্রসাধনী নিয়ে আসছিল 2টা যুবক। পুলিশ সেটাকে ধরেছে এবং তারপর পুলিশের পক্ষ থেকে যুবকের আত্মীয় স্বজনের কাছে দর কষাকষি হচ্ছে যে আমাকে যদি আপনারা 3 লাখ টাকা দেন তাহলে আপনাদেরকে আমরা এটা ছেড়ে দেব। এই অডিওটা ফেসবুকে বেরিয়ে পড়েছে এবং এই অডিওর প্রেক্ষিতে এখন ওই পুলিশের উপর একটা তদন্ত অথবা কিছু একটা হবে, শাস্তিমূলক হবে। কী শাস্তি হবে নিশ্চিত থাকেন, সর্বোচ্চ শাস্তি হলো তাকে ক্লোজ করা হবে। ক্লোজ করা মানে তাকে ওখান থেকে সরিয়ে জেলা সদরে নিয়ে আসা হবে, কিছুদিন এখানে কোনো কাজ কোনো পোস্টিং দেওয়া হবে না, তারপর আবার উনি একটা পোস্টিং পেয়ে আরেকটা থানায় যাবেন, সেই থানায় যেয়ে আবার একই কাজ করবেন। কিন্তু এবার উনি সতর্ক থাকবেন যেন ওনার অডিওটা লিক না হয়। লিক না হলে আর কোনো সমস্যা নাই, লিক না হলে কোনো সমস্যা নাই ভাই। বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন, এটা না হয় লিক হয়েছে, এ ধরনের ফোন পান নাই এমন লোক খুব বেশি। আপনাদের যারা অনুষ্ঠান শুনছেন তারা সবাই জানেন এরকম ফোন আসে, এরকম ম্যানেজ করতে হয়। টাকার অঙ্কটা ভ্যারি করে, সেটা 20,000ও হতে পারে, আবার 5 লাখ 10 লাখও হতে পারে। কোন মামলায় জড়িয়েছে তার মধ্যে হতে পারে। অনেক সময় হত্যা মামলা হয়, হত্যা মামলায় নাম আছে মনে করেন 120 জনের, তারা বললো যে আপনার নাম আছে 67 নম্বরে, আপনি যদি এত টাকা দেন তাহলে আপনার নামটা এখান থেকে সরিয়ে দেব, হয়ে যায়। এবং ওই নাম লেখার সময় ওই এলাকার কে কে টাকা দিতে পারবেন তাদের একটা তালিকা তাদের কাছে থাকে যে এই ফ্যামিলির লোকজনকে ঢুকালে টাকাটা পাওয়া যাবে, এবং ঢুকিয়ে তারপরে ফোন করা হয়। এই ধরনের ঘটনা নতুন কিছু নয় এই দেশে। একটা অডিও ক্লিপ পাওয়া গেছে বলে এটা নিউজ হয়েছে, নাহলে এটা কোনো নিউজও না। এটা থেকে আমরা কী পাই সে আলোচনায় আসছি। আমি আরেকটা নিউজ আপনার শিরোনাম পড়ে শোনাই। 3 হাসপাতাল ঘুরে 5 মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা বাবা। একই পত্রিকার মনসুরা হুসাইন এই রিপোর্টে লিখেছেন। খুবই টাচি রিপোর্ট, আমরা এগুলিকে হিউম্যান রিপোর্ট বলি, এবং খুবই আমি মনসুরা হুসাইনকে ধন্যবাদ দিতে চাই যে অত্যন্ত ভালো একটা রিপোর্ট আপনি করেছেন। একটা ফ্যামিলিকে ধরে, ভোলা থেকে একটা ফ্যামিলি কীভাবে ঢাকায় আসলো এবং বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ইউনিভার্সাল মেডিকেলে যে শিশু বাচ্চাটা মারা গেল, হামে মারা গেল। এটা আমার ধারণা আপনি একবার বললে দ্বিতীয়বার আর পড়তে পারবেন না, এতটা একটা আপনি আবেগ আপ্লুত হয়ে যাবেন। কিন্তু ঘটনাটা হলো এই যে হামে মারা যাচ্ছে, এটা 300 ক্রস করেছে আরও 2-1 দিন আগেই। এই জন্য কারো কোনো শাস্তি হবে না, এটা কোনো অপরাধ নয়। 300 শিশুর জীবনের কোনো মূল্য নাই। এটা কে করেছে? আমি প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে উনি একটা অনুষ্ঠানে বলেছেন, এক জায়গায় বলেছেন যে এই হামের যে শিশুদের মৃত্যু এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমার শুনে খুব ভালো লেগেছে। তো যে অপরাধটা ক্ষমার অযোগ্য, সে অপরাধীকে ধরার কোনো চেষ্টা কি এই সরকার করছে? এই তারেক রহমানের সরকার করছে? তারেক রহমানকে তার সংশ্লিষ্ট লোকদেরকে বলছেন যে এই অপরাধের জন্য কে দায়ী সেটা খুঁজে বের করে আমাকে বলুন। উনি বলেছেন, উনি জানার চেষ্টা করেছেন। উনি এক জায়গায় ভাষণ দিয়ে বললেন যেটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি আপনি খুশি হয়ে হাততালি দিলাম। যে বাচ্চাগুলি মারা গেল তাদের বাবা মা এই কথা শুনে শান্তি পাবেন। শান্তি পাবেন কখন? তবু শান্তি না, এটা তবু এক ধরনের সান্ত্বনা হতে পারে যখন ওনারা জানবেন সেই অপরাধী ব্যক্তিদেরকে সাজার আওতায় আনা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে এই ঘটনাগুলির জন্য হামের টিকা দেওয়া হয় না, এই জন্য হয়েছে। এবং হামের টিকা না দেওয়ার জন্য কারা দায়ী তাও মোটামুটি একটা ধারণা করা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমল থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। অন্তর্বর্তীকালীন সরকার টিকাগুলি কেনে নাই। কেন কেনে নেয় তারও একটা যুক্তি দেখলাম যে অধ্যাপক সাইদুর রহমান সাহেব উনি দিয়েছেন
আমার কাছে এর চেয়ে হাস্যকর যুক্তি আমার জীবনে আমি শুনেছি কিনা আমার সন্দেহ। উনি টাকা বাঁচাতে গিয়েছেন, এখন টাকা বাঁচাতে যে 300 শিশু মারা গেছে। আপনার এই টাকার চেয়ে আপনি তো টাকা বাঁচিয়ে তো কিনতে পারেননি, তাহলে করলেনটা কি? আপনি ডাক্তার মানুষ, আপনি জানেন না যে চিকিৎসার ক্ষেত্রে সময়ের দাম কতটুকু? এটা আপনি জানেন না? নূরজাহান বেগম, এই অথর্ব ভদ্র মহিলাকে যেদিন নিয়োগ দেওয়া হয়, আমি প্রথম দিন থেকেই বলছি যে এই মহিলাকে কেন এনে এখানে বসানো হয়েছে। আপনারা সে শুনতে শুনতে আমার উপর অনেকে বিরক্ত হয়ে গেছেন, ভাই আপনি কি পেয়েছেন এই একটা লোক একটা মহিলার বিরুদ্ধে এত বলতেছেন কেন? আমি বলেছিলাম এই কারণে, ওনাকে এমন একটা ডিপার্টমেন্টে এমন একটা বিভাগে মন্ত্রী বানানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, যেটাতে ভুল হলে মানুষের জীবন যায়, যেটাতে ভুল হলে জীবন যায়। সড়ক যোগাযোগে ভুল হলে মানুষের ভোগান্তি হয়, জীবন যায় না, কিন্তু এখানে জীবনই চলে যায়। দেখেন প্রায় 315 জন শিশু। দেখেন আমার জীবনে জায়গায় শিশুর জীবন মূল্য বেশি, কারণ আমার জীবন যে আমি কী করতে পারবো, আমার জীবনের এই পর্যায়ে এসে আমার তো যাওয়ারই সময় হয়েছে, তাই না? আমি তো আর 500 বছর বাঁচবো না ভাই। কাজে আমি কি দিতে পারবো এই সমাজকে, এই দেশকে, এটা অলরেডি প্রমাণিত, লোকে বুঝে গেছে। যা দেবার হয়তো দিয়েও ফেলেছি, কিন্তু একটা শিশু আপনি জানেন না সেই দেশকে কে দিবে, কত দিতে পারবে, সেই দেশকে কত সমৃদ্ধ করতে পারতো। এই একটা শিশুর হাত ধরেই হয়তো এই দেশটার চেহারা চেঞ্জ হয়ে যেত। শিশুটাকে আপনি বড়ই হতে দিলেন না। এটা কত বড় অপরাধ। আজকে দেখলাম আমাদের ইউনূস সাহেব, সিএনএনের মালিক টেড টার্নার মারা গেছেন, এই উপলক্ষে উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন ওনার পেজে, ফেসবুক পেজে। দেখলাম ভালো কথা, টেড টার্নার অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আপনার দেশে এই 300-র বেশি শিশু মারা গেল, যাদের মৃত্যুর জন্য আপনি নিজেও দায়ী, আপনার সিদ্ধান্ত দায়ী। একবারও তো শোক প্রকাশ করলেন না, একবারও তো শোক প্রকাশ করলেন না ভাই। আপনি কি মানুষ? আপনি কি এই দেশের মানুষ? আপনি নোবেল পেয়েছেন, ওই নোবেল দিয়ে আমি কী করবো? ওই নোবেল দিয়ে কি শিশুদের জীবন আপনি বাঁচাতে পেরেছেন? বাঁচানোর চেষ্টা করেছেন? মারা যাওয়ার পর একটু শোক আপনি অনুভব করেছেন? করেননি। আমি আরেকটা শিরোনাম পড়ি, এটা ওই প্রথম আলোরই, সরকার কেন প্রকৌশলীদের ব্যবহার করতে পারছে না। দেখুন এটা কিন্তু ওই ধরনের না, এটা একটু অন্যরকম। এটা কি বলছে যে এই সরকার তাদের ইশতেহারে যতগুলি পরিকল্পনার কথা বলেছে, বর্তমান সরকার বিএনপি সরকার, ওনার বক্তব্য হলো, এই লেখকের বক্তব্য হলো, তার 70% কাজের সঙ্গেই কোনো না কোনো প্রকৌশলী প্রয়োজন পড়ে। এবং উনি বলছেন যে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে বিষয়ভিত্তিক প্রকৌশলীদের সরাসরি সম্পৃক্ততা এখনও প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। মানে উনি বক্তব্য হলো, যখন একটা প্রজেক্ট নেয়, যখন উনি সরকার প্রথম যায় আমরাদের কাছে, আমরা শুনে বলি কি হ্যাঁ স্যার কোনো সমস্যা নাই, এটা হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তেন হয়ে যাবে বলে ফেলে, কিন্তু যখন বাস্তবায়ন করতে যায় তখন ওখানে যতগুলি আমলা আছে তত কিন্তু প্রকৌশলী নেই। বাস্তবায়নটা তো প্রকৌশলীদের করতে হবে, তাই না? আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু উন্নয়ন, এই দেশের উন্নয়নটা হলো মূল। রাস্তাঘাট বানাও, এই যে খাল খনন হচ্ছে, এই খাল খননটাও একটা প্রকৌশলের মধ্যে পড়ে কিন্তু। কারণ ওখানকার ডিসি বলতেছে খাল খনন করো, ওনার প্রকৌশল সম্পর্কে কী ধারণা আছে? কমন সেন্সে কথা বলে কিন্তু সবাই। তো সেইটা যে খালটা তো আপনি খনন করছেন, কোথায় খনন করছেন, এবং সেই খালের সঙ্গে কি নদীর কোনো যোগাযোগ আছে? খালের কাজটা কি? নদী দিয়ে পানিটা এখানে আসা, অথবা যখন বন্যা হবে বন্যার পানিটা এই খাল দিয়ে বেরিয়ে নদীতে চলে যাবে, আর শুকনোর সময় নদী দিয়ে পানিটা খালে ঢুকবে, খালের মুখটা আপনি বন্ধ করে দেবেন, পানিটা এখানে জমা থাকবে, শুকনোর সময় আপনি চাষাবাদে কাজ লাগাবেন, এই তো। তো যে খালগুলি কাটা হচ্ছে সেই খালগুলি কি নদীর সঙ্গে সংযুক্ত আছে কি নেই? না থাকলে নদীতে কি পানি আছে না নেই? অথবা খালগুলি কতদিন টিকবে, কিভাবে কাটলে খাল হবে, কিভাবে কাটলে খালটা টিকে থাকবে, এগুলো দেখবে কি? এগুলো দেখবে প্রকৌশলীরা। কিন্তু প্রকৌশলীদের সংযুক্ত না করে যে জিনিসটা হয় কি, আমলাদের দ্বারা এই কাজগুলি করানো হয়। আমলাদের প্রধান কাজ হলো জি হুজুর করা। মন্ত্রী সাহেব যে কথা বলবেন, প্রধানমন্ত্রী যে কথা বলবেন, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, হয়ে যাবে স্যার, এই তো হয়ে গেল স্যার, এভাবে হবে, বিপুল অর্থ ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। এখন আপনারা বলবেন যে প্রকৌশলী যারা আছে তারাও তো ঘুষ খায়। হ্যাঁ খায়,
আপনাদের দেখেছি প্রশাসনে যে কয়টা বিভাগে সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয় তার মধ্যে প্রকৌশলীদের হাতে একটা বড় অংশ যায়। ওনারাই ঘুষের মোটামুটি কম্পিটিশনে 1-2 আছে। তো ঘুষটাকে আপনি থামানোর চেষ্টা করেন। ঘুষ তো থামানো সম্ভব, পেরেছেন? পারেননি। এই যে আমি 3টা নিউজের কথা বললাম, দেখেন এগুলো দিয়ে কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হলো সুশাসন কায়েম করা। যতক্ষণ মধ্যে আপনি সুশাসন কায়েম করতে না পারবেন, আপনি রাজনীতি দিয়ে, মেঠো বক্তৃতা দিয়ে, মানুষের মধ্যে আবেগপূর্ণ বক্তৃতা ফুলঝুরি ছুটিয়ে আর দেশকে কন্ট্রোল করতে পারবেন না। চেঞ্জ হয়ে গেছে মানুষের মন। মানুষের হাতে এখন সোশ্যাল মিডিয়া, মানুষের হাতে এখন সারা দুনিয়ার খবর, ইন্টারনেট, গুগল, AI সব আছে। মানুষ এখন চট করে বুঝে যায় আপনার কথা ফাঁক ফোকরটা কোথায়। সত্যি কথা বলতে কি জানেন, আপনি যে রাজনীতি করেন না, আপনি রাজনীতি দিয়ে মানুষের ভোট পাবেন। ভাষণ মানুষ আর শুনতে চায় না, মানুষ এখন কাজ দেখতে চায়। আপনি রাজনীতি দিয়ে ভোট পাবেন, ক্ষমতায় যাবেন, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালো ম্যানেজার, ইউ আর এ গুড ম্যানেজার। এবং সেই ম্যানেজারটা কোথায়? পুলিশের ক্ষেত্রেও গুড ম্যানেজার, উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রেও গুড ম্যানেজার, এবং মানুষের জীবন নিয়ে জীবনযাপন সেখানেও গুড ম্যানেজার। আপনি বাজারে গুড ম্যানেজার, আপনি জ্বালানি দেওয়ার ক্ষেত্রে গুড ম্যানেজার, আপনি মানুষের সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রেও গুড ম্যানেজার। আপনাকে ভালো ম্যানেজার হতে হবে। মানুষ এখন আর পলিটিশিয়ান চায় না। মানুষ আপনি কত ভালো বক্তৃতা দিলেন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললেন, নাকি আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে কথা বললেন? এটা মানুষ জানতে চায় না। মানুষ জানতে চায় কি আপনি কি বাজার সামলাতে পারেন, আপনি কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি কি প্রশাসনকে কন্ট্রোল করতে পারেন, আপনি কি বিদ্যুৎ, গ্যাস, চাকরি, দ্রব্যমূল্য এগুলো সামলাতে পারেন। মানুষ এটা জানতে চায় এখন। আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বাড়াতে হবে ভাই, কিছু করার নাই, সারা দুনিয়াতে বেড়েছে। আর কত ঘাটতি আপনি ভর্তুকি আপনি দিবেন? জ্বালানিতে তেলের দাম বাড়িয়েছেন, আর কত ভর্তুকি দিবেন? এগুলো দরকার, আপনি বাড়াবেন। কিন্তু সেই সঙ্গে কিনবে কে? এটা ভোক্তাটাকে, ভোক্তা সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের ইনকাম কি বেড়েছে? সেটা বাড়ানোর ক্ষেত্রে কি আপনি কোনো ভূমিকা নিতে পেরেছেন? আপনি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছেন। কত সরকারি কর্মকর্তা আছে বাংলাদেশে? 19 লাখ। 19 লাখের মধ্যে 4 লাখ নাকি এখনও খালি আছে, তবে ধর 15 লাখ। আপনি 15 লাখ মানুষের কথা ভাবছেন, আর মানুষ